নিটল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ মশর আরিফিন সিদ্দিক এবং নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। আমরা শুরুতে যে শিরোনাম পড়লাম সেখানে প্রধানমন্ত্রী করোনাকে মোকাবেলার জন্য আবারও সতর্ক থাকার কথা বলেছেন। সাল্লার ঘটনা নিয়ে আসলে আমরা এই পর্বে শুরুতেই আলোচনা করতে চাই। ইশফাক ইলাহি চৌধুরী আছেন আমাদের সাথে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে। ইশফাক ইলাহি চৌধুরী, আপনি কি মনে করেন যখন এই দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কিংবা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা আসছেন, তখন এমন একটি ঘটনা, এটাকে কি বিচ্ছিন্ন ঘটনা বলা যায় কিনা, নাকি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত এর থেকে পাওয়া যায়? একদম বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তো ডেফিনেটলি একটা ষড়যন্ত্র এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। এবং আমি বারবার বলেছি, এই হেফাজতে ইসলাম আমাদের নিরাপত্তা, দেশের আমাদের সংস্কৃতি, আমাদের যে বাংলাদেশি যে চেতনা সম্পূর্ণের বিরুদ্ধে একটা অবস্থান তারা নিয়েছে এবং প্রকাশ্যে। এই আপনাদের ইয়েতে বললেন, এসপি সাহেব বললেন যে এই ঘটনার মূল হোতা শহীদুল ইসলাম স্বাধীন। আমি মনে করি না সে মূল হোতা। সে একটা এলাকার ইউনিয়ন কাউন্সিলের একটা মেম্বার, 1500 লোককে অস্ত্রশস্ত্র সহ সেখানে সে অর্গানাইজ করতে পারতো না। প্রত্যেকের মাথায় দেখেন এই যে হেফাজতে ইসলামের বান্দানা লাগানো, মাথার মধ্যে তাদের এগুলো অর্গানাইজ করা হয়েছে। আমরা যদি তার মূল হোতা খুঁজতে চাই তাহলে জাস্ট আপনি ইউটিউবে গিয়ে দেখেন যে মমিনুল হক কি বলছে এবং এই যে বাবু নাগরি কি বলছে। দিনের পর দিন তারা অসংখ্যবার বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলো হাজার হাজার বার এগুলো লাইক হচ্ছে, এগুলো প্রচার হচ্ছে, ভাইরাল হচ্ছে এবং তারা সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে তারা দিনের পর দিন। এবং তারা বলে যাচ্ছে যা সাহস থাকে তো আসো। তাদের আমরা কি করলাম, সুনামগঞ্জের বললেন যে মমিনুল হক যেন সুনামগঞ্জে না আসে, তাকে বলা হয়েছে এখানে ঢুকবেন না। আরে এটা একটা কথা? এই যে ঘটনাগুলো, এবং এটা শুধু এখন না, ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, রামুতে হয়েছে, বারবার আমরা অ্যারেস্ট করছি, কিছুদিন পর সেগুলো সব ফিড হয়ে যায়, সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, এরা দেখবেন সব আবার বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আবার তাদের এই কার্যকলাপ চালাতে থাকবে। এবং এর যে গ্রাম পর্যায়ে যে তৃণমূল পর্যায়ের কথা বলছেন, তৃণমূল পর্যায়ে কিন্তু একটা বিরাট পরিবর্তন এরা নিয়ে আসতে যাচ্ছে, যেটা সম্বন্ধে আমাদের সাবধান না হয়ে উপায় নাই। এবং যতদিন আমরা এই সত্যকে স্বীকার না করব, তা এটা কিন্তু একদিন কাল সাপের মতো আমাদেরকে আক্রমণ করবে। কিন্তু ইশফাক ইলাহি চৌধুরী, একটু আমি প্রশ্ন করতে চাই, আপনি বলছেন যে হেফাজতে ইসলাম কিংবা কথিত সাম্প্রদায়িক শক্তিগুলো এর পেছনে রয়েছে, তারা উস্কানি দিচ্ছে, ইউটিউব কিংবা ফেসবুকে তাদের প্রচারণায় সেখানকার মানুষ উত্তেজিত হয়ে পড়ছে, কিন্তু এত কিছুর পরেও রাষ্ট্র ব্যবস্থা কি সেখানে চুপ করে আছে? সেখানে কোনো গলতি আপনি দেখেন কিনা? কারণ আমরা এখন প্রশাসনকে ভীষণ তৎপর হতে দেখছি, আজ পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার হতে দেখেছি স্থানীয়ভাবে। কখনোই প্রশাসন তৎপর হচ্ছে না। দেখেন আপনার প্রত্যেকটা কিছুদিন পর পর এই বিভিন্ন তাদের ইয়েতে মন্দিরে আক্রমণ হয়, আপনার মন্দির মূর্তি ভাঙা হয়, তো এগুলো হয়তো একজন দুইজন তারা অ্যারেস্ট হয়, কিন্তু তারপরে তাদের যে বিচারিক কার্যক্রম শেষ হয়ে তাদেরকে যে শাস্তি, সেই শাস্তি কিন্তু আমরা দেখি নাই এখন পর্যন্ত। এবং এগুলো কিছুদিন পরে ওরাও ভয়ে, কারণ আফটার অল তারা মাইনরিটি, তারা ভয়ে তারা এগিয়ে আসে না এবং আইনের প্রক্রিয়া তারা বেরিয়ে আসে। যদি এগুলোকে আমাদের মূল হোতা যদি খুঁজতে হয়, এটা একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার। ঠিক যতদূর না আপনার আনসারুল্লাহ বাংলা টিম বলেন, হুজি বলেন, এগুলোর পিছনে যেরকম আমরা খুব শক্ত অবস্থান নিয়েছি, একইভাবে এদের পিছনে যদি শক্ত অবস্থান না নেই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমি মনে করি যে একটা অন্ধকার দিকের দিকে আমরা এগিয়ে যাব। জি, ধন্যবাদ। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে আসি। বোঝাই যাচ্ছে এগুলি আসলে ধরুন যে রামু, নাসিরনগর, অভয়নগর, একটি ধারাবাহিকতা হয়তো রয়েছে একটির সাথে একটির, কিন্তু এখানে ধর্ম অনেক বেশি সংশ্লিষ্ট নাকি এখানে রাজনীতি? কারণ আমরা দেখছি যে কথিত রাজনৈতিক দলের উস্কানি রয়েছে, আবার যাদের গ্রেপ্তার করেছে তাদেরও রাজনৈতিক পরিচয় রয়েছে। আপনি বিষয়টি তাৎপর্য কিভাবে দেখছেন? দেখেন, ধন্যবাদ আপনাকে। জনাব ইশফাক ইলাহি সাহেব যা বলেছেন এর সাথে দ্বিমত পোষণ করার কিছু নাই। ঘটনাগুলি এমন ভাবে ঘটছে, এটা আমার মনে হয় সরকার যেন হেফাজতে ইসলামের কাছে জিম্মি হয়ে গেছে। হেফাজতে ইসলামের এই নেতা
ঢাকা শহরে দাঁড়িয়ে বলে যে বঙ্গবন্ধুর মূর্তি বুড়িগঙ্গায় ফেলে দিবে, ভেঙে ফেলে দিবে। তার কেন বিচার হয় না? তার বিচার কেন হয় না? যে সুনামগঞ্জের ঘটনায় উস্কানিমূলক বক্তৃতা দিয়েছে, সেই বক্তৃতার ফলস্বরূপ জনগণ আক্রমণ করেছে এবং মানুষের জীবন বিপন্ন করেছে। তো এই ঘটনাগুলি কেন ঘটছে? এই ঘটনাগুলি সবাই জানে যে হেফাজতে ইসলামের একটা অংশ, তারা মানে বুকে টোকা দিয়ে বলছে যে সরকারের ক্ষমতা থাকলে আসুক, আমাদেরকে কিছু। সরকার কেন চুপ করে বসে আছে? যদি তাদেরকে এইভাবে বাড়তে দেওয়া হয়, তাহলে একটা সময় পুরো ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আজকে বিদেশি মেহমানরা আসছে, তাদের সামনে কি চিত্র তুলে ধরলাম আমরা? সাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র তুলে ধরলাম, অথচ বাংলাদেশ তো সাম্প্রদায়িক নয়, একটা অসাম্প্রদায়িক দেশ। কিন্তু দেখাই দিলাম আমরা যে এটা সাম্প্রদায়িক দেশ, এবং একটা বিশেষ কমিউনিটির উপর আক্রমণ করে আরো দেখাই দিলাম যে আসেন দেখেন আমরা এখানে কি করতে পারি। তো যারা করেছে তাদেরকে, যে কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে, এগুলি তো ধরেন চুনোপুটি, এগুলি সুনামগঞ্জের এখানে সেখানে ছড়ায় থাকা লোকজন। তো ওই যে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার যিনি গ্রেপ্তার হয়েছেন, তার যে পরিচয় পাওয়া গেছে, এটাকে তো সিরিয়াসলি দেখা দরকার। এই পরিচয় নিয়ে সে কিভাবে কাজ করে যাচ্ছে, কিভাবে নির্বাচনে নির্বাচিত হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু দেখা দরকার। এবং হেফাজতে ইসলামের কাছে আমি তো মনে করি সরকার জিম্মি, নানান কারণে জিম্মি। তারা বললে পাঠ্যপুস্তকের কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়, পাঠ্যপুস্তক চেঞ্জ হয়ে যায়, পাঠ্যপুস্তকের গল্প চেঞ্জ হয়ে যায়। এটা তো বড় দুঃখজনক ব্যাপার। এটা অ্যালাউ করা উচিত না। এই বিষয়টি নিয়ে আমি তো অধ্যাপক আরিফিন সিদ্দিকের কাছে আসতে চাই। রিয়াজউদ্দিন আহমেদ, যদি আপনি সুযোগ দিন। অধ্যাপক আরিফিন সিদ্দিক, মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, গোয়েন্দা তৎপরতা চলে, কিন্তু বিষয়টির মাঝে একটি রাজনীতি রয়েছে, একটি রাজনৈতিক চেতনা রয়েছে। রাজনৈতিকভাবে প্রতিরোধের জায়গাটিতে কি আমরা পিছিয়ে আছি কিনা, যার জন্য বারবার একই ধরনের ঘটনা বিভিন্নভাবে, সেটি ষড়যন্ত্র বলুক আর উস্কানি বলুন, ঘটেই চলেছে? ধন্যবাদ আপনাকে। আমার দুজন সহ আলোচক ইশফাক রাহি ভাই এবং রিয়াজউদ্দিন ভাই যে কথাগুলো বললেন, তার সাথে সহমত পোষণ করেই বলছি যে ওনারা যে কথাগুলো বলেছেন তার বাইরে কিন্তু খুব বেশি কিছু বলারও না। আপনি যে কথাটা বললেন যে এটা রাজনীতি, নিশ্চয়ই এটা রাজনীতি করার মতোই মনে হয়, কিন্তু আসলে এগুলো অপরাজনীতি। অর্থাৎ মানুষের উপরে আক্রমণ, নির্যাতন, নিপীড়ন করে তারা পলিটিক্যাল একটা মাইলেজ নিতে চায়। আর হেফাজতে ইসলামের অতীত কর্মকাণ্ডর সঙ্গে যদি এই সুনামগঞ্জের ঘটনাটাকে যুক্ত করে আপনি দেখেন, দেখবেন যে উস্কানিটা কোথা থেকে আসছে। এবং উস্কানিমূলক কথা বলার পরে একজন যখন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তথ্য মাধ্যমে, তখন তাকে দ্রুততার সাথে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, পুলিশ তদন্তের স্বার্থে যদি কাউকে গ্রেফতার করে সেটা তাদের এখতিয়ার তারা করবে, কিন্তু যেখান থেকে মূল উস্কানিটা এসেছে সেখানে কি করা হবে? তাকে শুধু সুনামগঞ্জে কিছু সময়ের জন্য প্রবেশ করার একটা নিষেধাজ্ঞা জারি করার পরে কি তাদের দায়িত্ব শেষ হয়ে গেল? এবং আমি কালকেই গণমাধ্যমে শুনেছি যে তাদের পক্ষ থেকে, অর্থাৎ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে 26শে মার্চের পরে তারা যে কোনো ভাবে সেখানে আবার যাবে এবং তাদের যে কার্যক্রম সেটা চালাবে। এটা তো সরাসরি সরকারের বা প্রশাসন যন্ত্রের নিষেধাজ্ঞার প্রতি আরেক ধরনের আপনার অপমানজনক বক্তব্য যে তারা মানছেন। এটা কি করে সম্ভব? আমার মনে হয় যে এখানে প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের অত্যন্ত সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করা এবং ঘটনার উৎস যেখানে, সেই উৎসমুখে গিয়ে সেই ঘটনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। ঘটনার প্রতিক্রিয়া কোথায় কি হলো এবং সেখানে একটা দ্রুত অ্যাকশন নিলেন, কিন্তু যেখানে ঘটনার উৎস সেখানে আপনি নিশ্চুপ থাকলেন অথবা খুব শিথিল একটা মনোভাব প্রদর্শন করলেন, তাতে করে কিন্তু এই ঘটনাগুলো থামানো যাবে না। আমরা তো আজকে নতুন ভাবে দেখছি না সুনামগঞ্জের ঘটনা, এই ধরনের ঘটনা আমরা
রংপুরের ঠাকুরপাড়াতে দেখেছি, এটা রামুতে দেখেছি, এটা কুমিল্লার নাসিরনগর দেখেছি। তো এই ধরনের ঘটনা তো একটা রেগুলার মানে ঘটনার ধারাবাহিকতা আসলে থামছে না, নিয়ন্ত্রণ হচ্ছে না, যেটি আপনার কথায় বুঝতে পারছি। আরিফিন সিদ্দিক অনুমতি দিলে আমি এই পর্যায়ের আলোচনার শেষ দিকে সেই ইশফাক এলাহী চৌধুরীর কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এখনও অন্তত নিরাপত্তার ব্যবস্থার ক্ষেত্রে আর কি কি ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু এখনও আমাদের সুবর্ণ জয়ন্তী এবং জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়নি, বিদেশি অতিথিদের আগমনও এখনও চলছে। সেখানে আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনার কোনো পরামর্শ? আমার মতে যে ওদেরকে ইমিডিয়েটলি আমাদের নিরাপত্তা ব্যবস্থা সব জায়গায়, বিশেষ করে বিভিন্ন মাইনরিটি কমিউনিটির যে তাদের যে ধর্মীয় ইয়েগুলো আছে, সেটা মন্দির হোক, গির্জা হোক, সেগুলোতে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এই যে সদস্য যারা হেফাজতে ইসলামের নেতৃত্বে আছেন, তাদের সমস্ত ঠাই ঠিকানা কিন্তু পুলিশের কাছে আছে। তাদেরকে যদি ইমিডিয়েটলি মানে অ্যারেস্ট নাও করা হয়, তাদের গতিবিধির উপরে যথেষ্ট নজর রাখতে হবে এবং তাদের সব ধরনের বিবৃতি প্রদান থেকে, এই সব সমাবেশ করা থেকে বিরত রাখতে হবে। তাছাড়া এখন কোভিড সিচুয়েশনে তারা কিভাবে হাজার হাজার লোক নিয়ে এইসব ওয়াজ মাহফিল করতে পারে, সেটাও আমার কাছে জিজ্ঞাস্য যে তারা কেন এগুলো করলো। সুতরাং আগামী কয়েকদিন যখন আমাদের এই পরিস্থিতি আছে, আমাদের কিন্তু এই গ্রাম বাংলার দিকেও আমাদের নজর দিতে হবে, মফস্বল শহরগুলোতে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে। সেই জন্য পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ইউনিট আছে, র্যাব আছে, তাদেরকে কিন্তু অত্যন্ত নজরদারি রাখতে হবে। এবং এই ঘটনা শেষ হওয়ার পরে উনি যেভাবে বলেছেন 26শে মার্চ করে আমরা দেখে নিব, তো আমরাও 26শে মার্চের পরে কিন্তু আমাদেরকে অ্যাকশনে যেতেই হবে। এটি আমার প্রেসক্রিপশন। অসংখ্য ধন্যবাদ ইশফাক এলাহী চৌধুরী যুক্ত হয়ে মতামত দেওয়ার জন্য। করোনায় দেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদেরকে এক ধরনের নির্দেশই দিয়েছেন। আজকে আওয়ামী লীগের একটি আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। আবার ভিন্ন একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যে কোভিডের সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্ত্রণালয় এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছে। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনি কি মনে করেন যে শুধুমাত্র প্রশাসন দিয়ে গত এক বছরে যেভাবে চেষ্টা করা হয়েছে সেভাবে কি এই কোভিডের সংক্রমণ রোধ করা সম্ভব, নাকি আত্মসচেতনতাটা খুব বেশি জরুরি? আর প্রধানমন্ত্রী যে বিষয়টি বলেছেন তারও মন্তব্য জানতে চাই আপনার কাছ থেকে। আমার মনে হয় যে আপনি যে কথাটি বললেন, আত্মসচেতনতা, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আমরা সরকারের যে কাজ, সরকারের যে দায়িত্ব সেটি সরকার পালন করবে, সেটা যেমন প্রত্যাশা করি, একইভাবে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, এই যে করোনার সংক্রমণ আবার বেড়ে গেছে এবং প্রতিদিনই মৃত্যুর হারও কিন্তু বাড়ছে, সংক্রমণের হার অনেক বেড়ে গেছে। আজকে তো গণমাধ্যমে যে দেখলাম যে গত 24 ঘন্টায় 2000-এর উপরে সংক্রমিত হয়েছে। তো এই জায়গায় আমাদের নাগরিক সচেতনতা যদি না থাকে, সরকারের পক্ষে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? আমরা দেখছি উন্নত বিশ্ব, আপনি দেখেন যে বিভিন্ন দেশে, যেসব দেশে লকডাউনের পরে লকডাউন বিরোধী বিক্ষোভ, লকডাউন বিরোধী কার্যক্রম আমরা লক্ষ্য করেছি, সেসব দেশে কিন্তু সংক্রমণের হারও বেড়েছে, মৃত্যুর হারও বেড়েছে। আমাদের দেশে আমরা আল্লাহর অশেষ রহমতে এখনো হয়তো সংক্রমণের হারটা সেই উন্নত বিশ্বের তুলনায় বাড়েনি, কিন্তু কোনোভাবেই এটি নিয়ে সন্তুষ্ট থাকার উপায় নাই। এই কারণে যে আপনার মৃত্যুর হার যতই কমুক, যার বাড়িতে মৃত্যুর ঘটনাটা ঘটেছে তার জন্য তো এটা 100%। আপনি শতাংশ হিসাব করে তো সবকিছু বোঝা যাবে, শতাংশের দিক থেকে হয়তো কম, কিন্তু যে পরিবারের একজন সদস্য প্রধান ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হলেন, সেই পরিবারের অবস্থাটা কি আজকে? তাদের তো 100%, তাদের শতাংশের দিক থেকে 100%ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গায় যদি আমরা সচেতন না হই এখন পর্যন্ত, আপনি রাস্তাঘাটে দেখেন, ঢাকা শহরেই আমরা যেটা দেখি, রাজধানী শহরে যারা বসবাস করেন তাদের তো কিছুটা নাগরিক দায়িত্ববোধ থাকার দরকার আছে। সেখানেও আমরা দেখি মাস্ক ছাড়া, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং অনুসরণ করা ছাড়া আমরা খুব স্বাভাবিকভাবে চলছি। মানে স্বাস্থ্যবিধি মেনে চলার আসলে কোনো বিকল্প কখনোই নেই, যতই ভ্যাকসিনেশন শুরু হোক কিনা। কোনো ভাইরাস আমাদের দেশগুলো নাই। এই জায়গা থেকে আমাদের সচেতন থাকা, আর একই সাথে সরকারের পক্ষ থেকে যেটি করার দরকার, যেমন ব্রিটিশ যে ভ্যারিয়েন্ট, সেইটা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে। এবং ব্রিটেনে আমরা জানি বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষ সেখানে প্রবাসে বসবাস করেন। তারা, আপনি যথার্থই বলেছেন ডক্টর আরিফিন সিদ্দিক। আমি একটু চলে যেতে চাই রিয়াজউদ্দিন আহমেদের কাছে। সেখানে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত যাতে না হয়, মানে করোনার যদি তৃতীয় ঢেউ ধরতি এইভাবে আলোচনার খাতিরে, সেখানে চ্যালেঞ্জটি নিশ্চয়ই আরও অনেক বেশি। গত এক বছরের শিক্ষা থেকে আমরা আসলে কি শিখেছি, সেই বিবেচনায় কি বলা যেতে পারে?
না, নিশ্চয়ই আপনি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে জীবন রক্ষা করলাম, তাহলে জীবন তো আর বাঁচবে না। এটা বরাবরই বলা হয়েছে যে জীবন এবং জীবিকার মধ্যে একটা সমন্বয় করতে হবে। মানুষকে বাঁচিয়েও রাখতে হবে রোগ বালাই মহামারীর হাত থেকে, আবার মানুষকে ক্ষুধার থেকেও বাঁচায় রাখতে হবে। যদি তারা কাজ না করতে পারে, মানে ঘরে খাবার না আসে, তাহলে কি হয়? আমরা তো করোনার প্রথম দিকে গত বছর আমরা দেখেছি। সেই অবস্থাটা যাতে না হয়। কিন্তু এখন যেটা বেড়ে যাচ্ছে, এবং গত বছর কিন্তু এই সময় শুরু হয়ে আস্তে 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 উপরের দিকে চলে গেল। এবারও কিন্তু একই ট্রেন্ড দেখা যাচ্ছে। ট্রেন্ড যখন এটা দেখা যাচ্ছে, তখন একটা জিনিস কিন্তু হচ্ছে সমাজে মানে বিচরণটা একেবারে আনরেস্ট্রিক্টেড চলছে। আপনার কক্সবাজারে লক্ষ লক্ষ লোক, সিলেটে আজকেও টিভিতে দেখাচ্ছিল হাজার হাজার লোক বিনোদনের মধ্যে আছে। বিয়ে শাদী হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, এবং বিয়ে শাদী হওয়ার মানে বাড়ির চারদিক দিয়ে আলো ঝলমল করে মানে বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে, এবং মানে ফায়ার ওয়ার্কস, বাজি ফুটানো হচ্ছে। এই জিনিসগুলি আমার মনে হয় মানে কিছুটা রেস্ট্রিক্ট করতে হবে। একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার যে এই পর্যটন কেন্দ্রগুলিতে লোক সমাগম কমাতে হবে। এটা বললে তো হবে না, অবশ্যই কমাতে হবে, এবং কমানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার এগুলি নেওয়া উচিত। মানে আপনি বলছেন যে যেটি প্রথমে বলেছিলেন যে অর্থনীতিকে বাঁচিয়ে রেখে একই সাথে স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলা যেতে পারে সেই নিয়ন্ত্রণের জায়গাটিতে সেটা তো আছে, এবং সেটা কোন জায়গায় এটা এনফোর্স করতে হবে। আপনি শুধু বক্তৃতা দিয়ে গেলেন, ভালো ভালো কথা বললেন, সিদ্ধান্ত এবং কঠোর হবার কথা বললেন, সুবচন তো নির্বাচনে চলে যায়। আমরা সংবাদের শুরুতে জানিয়েছিলাম যে বাজারের সাথে সরকার নির্ধারিত দামের বিপুল ফারাক, চাহিদা বাড়ায় বরাদ্দ বাড়িয়েছে টিসিবি। রমজানের ঠিক আগ দিয়ে বাজার নিয়ন্ত্রণে আসলে সরকারের কি করা উচিত, টিসিবির মাধ্যমে আদৌ বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, এই সব কিছু মিলিয়ে জানতে চাই প্রথমে ইরাজউদ্দিন আহমেদ আপনার কাছে। দেখেন, বাংলাদেশে যখনই রোজা আসে, ঈদ আসে, যে কোনো একটা অকেশন হয়, তখন কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে থাকে, এবং এটাকে ধরে নেওয়া হয়েছে যে এটা হবে, রোজা আসছে দাম বাড়বে না, এটা তো হয় না। এরকম একটা মনোভাব ব্যবসায়ীদের মধ্যে আছে। কিন্তু টিসিবি তৈরি করা হয়েছিল মার্কেট ইন্টারভেনশনের জন্য, যে বাজারে যখন ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপ হয়, তখন ব্যবসায়ীরা এটার সুযোগ নেয়। এই সময় এই সুযোগটা ডিসকারেজ করার জন্য আপনার এই মার্কেট ইন্টারভেনশনের ব্যবস্থা এবং টিসিবি তৈরি করা হয়েছিল। কিন্তু টিসিবির রোলটা এত সীমিত, 17 কোটি লোকের দেশে এত সীমিত, এইটা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারে না বাজারে। যখন একটা কমোডিটির দাম বেড়ে যায়, তখন পেঁয়াজের দাম বাড়লো বা ডালের দাম বাড়লো, সোলার দাম বাড়লো, টিসিবির হাতে এমন কোনো মজুদ নেই যে বাজার সয়লাভ করে দিবে। মার্কেট ইন্টারভেনশন মানে বাজার যখন ঊর্ধ্বমুখী হয়, যখন বাজার নিয়ন্ত্রণে টিসিবির যে সক্ষমতা সেটি অপ্রতুল, সেটি আমরা সবসময় দেখে এসেছি, তাই নিশ্চয়ই বলতে চাইছেন। এটা মেনশন করার মতো নয়। রিয়াজউদ্দিন আহমেদ, ধন্যবাদ। আমি একটু একই প্রসঙ্গে ডক্টর আরিফিন সিদ্দিকের মন্তব্য জানতে চাই। আমরা এখন একটা ফ্রি মার্কেট ইকোনমির যুগে আছি। এই উন্মুক্ত বাজার, এখানে আপনার সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করাও খুব জটিল। আর তারপরে যতটুকু সরকারের হাতে আছে, বিশেষ করে আপনারা যে টিসিবির সংগঠন, টিসিবি প্রতিষ্ঠানটির কথা বললেন, তাদেরও ক্ষমতা খুব সীমিত। অতএব এখানে আমাদের সরকার, বিশেষ করে আমাদের মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদের সাথে বাজার যারা, এই খোলা বাজারের অর্থনীতির সঙ্গে যারা জড়িত, বিশেষ করে যে পণ্য, মনে করেন যে আজকে পেঁয়াজের কথা যদি আমরা বলি বা অন্য কোনো পণ্যের কথা বলি, সয়াবিন তেলের কথা বলি,
এই বাজারগুলো যারা নিয়ন্ত্রণ করে, যারা আমদানিকারক, তাদের সাথে বসে সমন্বয় করেই কিন্তু বাজারগুলো নিয়ন্ত্রণ করতে হবে। উপর থেকে নিয়ন্ত্রণ ব্যবস্থা করলে দেখা যায় যে অনেক সময় সেটা হিতে বিপরীত হয়। বিশেষ মাঝখান থেকে এই 16 কোটি মানুষের বিরাট একটা চাহিদা থাকে, তারা ক্ষতিগ্রস্ত হয়। রোজার মাস, মানুষ খুব স্বাভাবিকভাবেই একটু ভালো খাবার দাবার, ভালোভাবে চলা সেই চেষ্টা করেন, এবং সেই কারণে বাজারের উপরে একটু চাপ পড়ে, এবং সেইটাই আবার আমাদের এই মুনাফা লোভী, মানে সেই সুযোগটাই নাই মুনাফি লোভী যারা রয়েছে। সেখানে নিশ্চয়ই স্টেক হোল্ডার যারা আছেন সকলকে নিয়ে সমন্বিতভাবে সরকারের কাজ করা উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমাশা আরিফিন সিদ্দিকী, ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ, এবং ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাই ভালো থাকুন, ডিবিসি নিউজের সাথে থাকুন।